আচ্ছা বলুন তো, ব্যাংকে নমিনি রাখা মানেই কি সেই টাকা তার? না, এটা একদম ভুল ধারণা। আর শুধু একজন নমিনি রেখে আপনি হয়তো আপনার পরিবারকে বিরাট সমস্যায় ফেলে দিচ্ছেন। সেটা কি আপনি জানেন? হ্যাঁ, এটাই সত্যি। 1 নভেম্বর থেকে ব্যাংকের 4টি নিয়মে বিশাল পরিবর্তন এসেছে, যা কোটি কোটি মানুষকে সরাসরি প্রভাবিত করবে। ধরুন, আপনার ব্যাংকে রাখা কষ্টের টাকা বা লকারের জিনিসপত্র আপনার মৃত্যুর পর নমিনির হাতে নাও যেতে পারে, যদি আপনি পুরনো নিয়মে থাকেন। অতীতে যখন কোনো অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হতো এবং কোনো বৈধ নমিনি না থাকতো, তখন ব্যাংকে রাখা লক্ষ লক্ষ টাকা বা লকারে জিনিসপত্র পেতে ওয়ারিশাদের বছর পেরিয়ে যেত। এই বিলম্বের কারণে সুপ্ত অ্যাকাউন্ট বা দাবিহীন পরিপক্ক আমানতের অর্থ ডিপোজিটর এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ফান্ড অর্থাৎ DEAF এ স্থানান্তরিত হওয়ার ঝুঁকি থাকতো। কিন্তু জানেন কি, এখন RBI অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আপনাকে 4 জন পর্যন্ত নমিনি রাখার স্বাধীনতা দিয়েছে, এবং কে কত টাকা পাবে সেটাও আপনি নিজেই ঠিক করে দিতে পারবেন। এবং কিভাবে এই নতুন নিয়ম আপনার পরিবারের ভবিষ্যতের আইনি জটিলতা হ্রাস করবে, সেই সমস্ত তথ্যই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে দেওয়া আছে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। নতুন নিয়মের সবচেয়ে বড় পরিবর্তন হলো, আপনি এখন থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, সেফ কাস্টাডির জিনিসপত্র এবং ব্যাংক লকারগুলির জন্য সর্বোচ্চ 4 জন পর্যন্ত মনোনীত ব্যক্তি নিয়োগ করতে পারবেন। পুরো নিয়ম ভুলে যান, এখন স্বাধীনতা আপনার হাতে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখতে হবে। একজন মনোনীত ব্যক্তি অর্থাৎ একজন নমিনি কেবল একজন তত্ত্বাবধায়ক অর্থাৎ কাস্টোডিয়ান হিসেবে কাজ করেন। তার কাজ হলো অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পর টাকাটা দ্রুত ব্যাংক থেকে নিয়ে আসা। নমিনি কিন্তু চূড়ান্ত সুবিধাভোগী হন, অর্থাৎ আলটিমেট বেনিফিশিয়ারি হন। তিনি আইনত উত্তরাধিকারীও হন। তাই আপনার নমিনেশন যেন আপনার উইলের সুবিধাভোগীদের সাথে মিলে যায়, সেটা নিশ্চিত করা খুব জরুরি। দুটো নমিনেশন পদ্ধতি চালু হয়েছে। প্রথমত, যুগপৎ মনোনয়ন অর্থাৎ সিমুলটেনিয়াস নমিনেশন। এটা শুধু আমানত অ্যাকাউন্টের জন্য। আপনি একযোগে 4 জনকে নমিনি করতে পারেন এবং কে কত শতাংশ পাবে সেটাও নির্দিষ্ট করে দিতে পারেন। মোট 100% হতে হবে। ধরুন, আপনি আপনার 4 সন্তানের জন্য 40%, 30%, 20% এবং 10% ভাগ করে দিলেন। তার মানে হচ্ছে, ধরুন আপনার 4 সন্তান আছে, তার মধ্যে আপনার প্রথম সন্তান যে আছে তাকে দিলেন 40%, দ্বিতীয় সন্তান যে আছে তাকে দিলেন হচ্ছে 30%, তৃতীয় সন্তানকে হচ্ছে 20% আর চতুর্থ সন্তানকে 10% ভাগ করে দিলেন। যদি কোনো নমিনি টাকা পাওয়ার আগেই মারা যায়, তবে ব্যাংক RBI এর সেটেলমেন্ট অফ ক্লেমস নির্দেশিকা 2025 অনুযায়ী বাকিটা নিষ্পত্তি করবে। দ্বিতীয়ত, ধারাবাহিক মনোনয়ন সাকসেসিভ নমিনেশন। আমানত, লকার এবং সেফ কাস্টাডির জন্য এই পদ্ধতি। এখানে আপনি অগ্রাধিকারের ক্রমানুসারে 4 জনের তালিকা তৈরি করবেন। পরের জন তখনই যোগ্য হবে যখন তার আগের জন আর জীবিত না থাকবেন। লকারের নিয়ম এবং নমিনেশন কি বাধ্যতামূলক? এবার আসি লকার আর সেফটি লকারে রাখা আপনার গয়না, দামি ঘড়ি বা গুরুত্বপূর্ণ কাগজপত্রের বিষয়ে। এই জিনিসগুলো তো আর শতাংশে ভাগ করা যায় না, তাই না? সেই কারণেই লকার এবং সেফ কাস্টাডির ক্ষেত্রে শুধু ধারাবাহিক মনোনয়নই অনুমোদিত। এর ফলে অ্যাক্সেস নিয়ে কোনো ঝামেলা হবে না। একজনের পরে আরেকজন এভাবে সহজেই উত্তরাধিকার নিশ্চিত হবে। আচ্ছা, এখন আসল প্রশ্ন, নমিনি করা কি বাধ্যতামূলক? না, একদম না। রিজার্ভ ব্যাংক পরিষ্কার করে দিয়েছে, মনোনয়ন করা বা না করা সম্পূর্ণভাবে আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এর জন্য আপনার নতুন অ্যাকাউন্ট খুলতে কোনো বাধা হবে না। কিন্তু শুনুন, আইন এখন ব্যাংকগুলোর জন্য এটা বাধ্যতামূলক করেছে যে আপনি যদি নমিনি না রাখার সিদ্ধান্ত নেন, তাহলে ব্যাংকে আপনার কাছ থেকে সেই সিদ্ধান্তের কথা লিখিতভাবে রেকর্ড করে নিতে হবে। এর মানে হলো, ভবিষ্যতে আপনার টাকা দাবিহীন হয়ে গেলে বা কোনো আইনি প্রশ্ন উঠলে ব্যাংক নিজেদের দায়মুক্ত করতে পারবে না এবং আপনাকে অন্ধকারে থাকতে হবে না।
স্বচ্ছতা বাড়াতে এখন থেকে আপনার পাসবই বা অ্যাকাউন্টের স্টেটমেন্টে মনোনয়ন নিবন্ধিত লেখা থাকতে হবে। আর নমিনেশন সংক্রান্ত যে কোনো অনুরোধ ব্যাংকে মাত্র 3 কার্য দিবসের মধ্যে নিশ্চিত করতে হবে। এসবিআই কার্ডের 3টে বড় চার্জ। নমিনেশনে ভালো খবরগুলোর পর এবার একটু লেনদেনের দিকটা দেখি। 1 নভেম্বর থেকে আপনার পকেটে চাপ পড়তে পারে, কারণ এসবিআই ক্রেডিট কার্ড কিছু গুরুত্বপূর্ণ লেনদেন চার্জ কার্যকর করেছে। প্রথমত, যদি আপনি আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করে ডিজিটাল ওয়ালেট যেমন পেটিএম বা ফোনপে 1000 টাকার উপরে টাকা লোড করেন, তবে আপনাকে সেই লেনদেনের পরিমাণের ওপর 1% ফি দিতে হবে। দ্বিতীয় যে চার্জটা আসছে সেটা হলো শিক্ষা পেমেন্ট নিয়ে। আপনার বাচ্চার স্কুলের বা কলেজের ফি যদি আপনি থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে দেন, তবে সেখানেও 1% অতিরিক্ত চার্জ লাগবে। তবে চিন্তার কারণ নেই, চার্জ বাঁচানোর সহজ উপায় হলো যদি পেমেন্ট সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে অথবা তাদের ক্যাম্পাসের POS টার্মিনাল ব্যবহার করে করেন, তবে কোনো চার্জ লাগবে না। আর শেষ যে পয়েন্টটা অবশ্যই মনে রাখতে হবে সেটা হলো অসুরক্ষিত ক্রেডিট কার্ডে আর্থিক চার্জ। আপনি যদি ক্রেডিট কার্ডের বিল সময় মতো না মেটান, তাহলে মাসিক সর্বোচ্চ 3.75%, যা বছরে 45% পর্যন্ত হতে পারে, শুল্ক দিতে হতে পারে। তাই সময় মতো পুরো বিল মেটানো খুব জরুরি, না হলে ঋণের বোঝা দ্রুত বাড়তে পারে। এই নতুন নিয়মগুলো আমাদের সবার জন্য এক বিশাল সুযোগ এনেছে, যাতে আমাদের সম্পদ সুরক্ষিত থাকে। তাই আর দেরি না করে কিছু কাজ আপনাকে এখনই গুছিয়ে নিতে হবে। প্রথমত, আপনার পুরনো অ্যাকাউন্ট বা লকার থাকলে নমিনেশন আপডেট করুন এবং এই সুযোগে 4 জন পর্যন্ত মনোনীত ব্যক্তি যোগ করে নিন। একই সাথে নমিনেশনের পদ্ধতি নির্বাচন করার সময় মনে রাখবেন, টাকার অ্যাকাউন্টের জন্য যুগপৎ অর্থাৎ শতাংশ বন্টন এবং লকারের জন্য ধারাবাহিক অগ্রাধিকার কম পদ্ধতি বেছে নিতে হবে। এছাড়া আপনার নথিপত্রে সব ঠিক আছে কিনা তা দেখতে রেকর্ড চেক করে নিন। আপনার পাসবুক বা স্টেটমেন্টে মনোনয়ন নিবন্ধিত লেখা আছে কিনা সেটা নিশ্চিত করুন। আর সবশেষে পকেট বাঁচাতে চার্জ সম্পর্কে সতর্ক থাকুন। 1000 টাকার উপরে ওয়ালেট লোড করার সময় সাবধান হন এবং শিক্ষা পেমেন্টের জন্য সরাসরি স্কুল কলেজে ওয়েবসাইট ব্যবহার করুন। যদি ভিডিওটি আপনার কাজে লাগে এবং ভালো লাগে, তবে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সম্পর্কে জানতে পারে। এবং এই বিষয়ে আপনার কি মতামত সেটা আপনি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওটিতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।